সমাবেশ। আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, আমাদের সকলের শ্রদ্ধেয় অত্র মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মাওলানা শামসুদ্দিন সাহেব, উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী এবং অভিভাবকদের মধ্যে উপস্থিত আছেন যারা কোনো না কোনো ভাবে মাদ্রাসার সাথে সম্পৃক্ত, অত্র ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, সমাজসেবক জনাব জসিমউদ্দিন, অত্র মাদ্রাসার অভিভাবক সদস্য নাজমুল হোসেন ডালিম, অত্র মাদ্রাসা যারা নির্মাণে সহযোগিতা করেছে জমি দিয়ে আমাদের আব্দুর রহমান আলমগীর, মাদ্রাসার সাথে সম্পৃক্ত যারা তাদের মধ্যে অন্যতম আমাদের নুরুদ্দিন, নজরুল ইসলাম মামুন, যারা মাদ্রাসার আশেপাশে যাদের বাড়ি, আমাদের মেশু এবং প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা এবং অভিভাবক বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমার দায়িত্ব বেশি দিন হয়নি, একেবারে ভরা বর্ষা মৌসুমে আমরা আপনাদের শিক্ষক মন্ডলী এবং মাননীয় অধ্যক্ষ সাহেবের আগ্রহের কারণে আমরা আপনাদের মাদ্রাসা পরিচালনার সাথে সম্পৃক্ত হয়েছি। আমাদেরকে ধন্যবাদ জানাই আমাদেরকে সুযোগ দেওয়ার জন্য। আজকে আমরা যে বিষয়টা আমাদের দায়িত্ব পাওয়ার পর থেকে আমাদের নজরে এসেছে, মাদ্রাসা অনেক সমস্যা আছে। বিশেষ করে আমরা যখন দেখেছি সেই শুরুতে মাদ্রাসায় এসে ক্লাস করার মতো কোনো পরিবেশ ছিল না, পানির কারণে, বর্ষার কারণে। তবে অধ্যক্ষ মহোদয় সহ শিক্ষক মন্ডলী এবং যারা কমিটির সাথে সম্পৃক্ত ছিলাম তারা আলোচনা করে অস্থায়ী একটা ব্যবস্থা করেছে, যাতে করে আমাদের যারা পরীক্ষার্থী এবং যারা ছাত্রছাত্রী যারা সহজে মাদ্রাসা আসতে পারে। এটা স্থায়ী সমাধান, একেবারে শুষ্ক মৌসুম ছাড়া সম্ভবপর নয়। সে চেষ্টা আমাদের আছে। মাদ্রাসার বাউন্ডারি ওয়াল এবং রাস্তা পুনর্নির্মাণ করা এবং মাদ্রাসার একটি রাস্তার পাশে একটি গেট করা আমাদের লক্ষ্য আছে। সেই বিষয়ে আমরা পদক্ষেপ নিয়েছি, আশা করি আমরা সফল হব। আসলে আমাদের যে সমস্যাগুলো, এগুলো আগে আমাদেরকে অনুধাবন করতে হবে। আপনারা এখানে ছাত্র ও ছাত্রী উপস্থিত আছেন, আপনাদের যদি জিজ্ঞেস করা হয় যে আপনারা সবচাইতে বেশি কাকে ভালোবাসেন, নিঃসন্দেহে আপনারা বলবেন আপনাদের বাবা এবং মাকে। এবং একেবারে যদি বাবারা তেমন কেউ নেই, এখানে আমাদের মায়েরা আছেন, আপনাদের যদি জিজ্ঞেস করা হয় আপনারা কাকে বেশি ভালোবাসেন, আপনারা বলবেন যে আপনাদের সন্তানকে। কিন্তু এই ভালোবাসার যদি প্রতিফলন না হয়, বই প্রকাশ না হয়, দৃশ্যমান না হয়, তাহলে আপনাদের এই ভালোবাসা অর্থবহ হবে না। আপনাদের মনে রাখা উচিত, যারা ছাত্র ছাত্রী, আপনাদেরকে ঘিরে আপনাদের বাবা মা অনেক প্রত্যাশা করে। আপনারা একজন খাঁটি ভালো মানুষ হবেন, প্রথমত আপনারা উন্নত শিক্ষায় শিক্ষিত হবেন, আপনারা শিক্ষা জীবন শেষ করে উচ্চতর ডিগ্রি নিয়ে ভালো চাকরিজীবী হবেন, হয়তো বা ইঞ্জিনিয়ার হবেন, ডাক্তার হবেন, অথবা ভালো উদ্যোক্তা হবেন। সবাইকে চাকরি করতে হবে এমন কোনো কথা নয়। ভালো ব্যবসায়ী হবেন, ভালো সমাজসেবক হবেন, কেউ কেউ রাজনীতিবিদও হবেন। কারণ ভালো মানুষটা যদি রাজনীতিতে না আসে, তাহলে রাজনীতি তো সঠিক পথে থাকবে না। আর রাজনীতি যদি সঠিক পথে না থাকে, তাহলে আপনাদের রাষ্ট্র সমাজ কিন্তু পথ হারাবে। অনেকে হয়তো এই কথাটা বলেন না, রাজনীতিও কিন্তু আপনার রাষ্ট্র সমাজকে টিকিয়ে রাখে, সঠিক পথে পরিচালিত করার জন্য এটা গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু তার আগে তো আপনাকে আপনার ক্যারিয়ার ঠিক করতে হবে। আপনি যদি ভালো ছাত্র না হন, আপনি যদি উচ্চতর ডিগ্রি অর্জন করতে না পারেন, আপনি যদি ভালো মানুষ না হতে না পারেন, তাহলে আপনার সমাজকে, পরিবারকে কিছু দেওয়ার সক্ষমতা তো আপনার হবে না। আগে আপনাকে সে সক্ষমতা অর্জন করতে হবে। আজকে আমরা যদি একটা বিষয় খেয়াল করি, যে গত পরীক্ষায় আমাদের দাখিল পরীক্ষায় আমাদের পরীক্ষা দিয়েছে 95 জন।
123 জন, কেমন প্রায় 94 জন পাস করেছে। আমাদের পার্সেন্টেজ সংখ্যা মোটামুটি ভালো। মাত্র এক বিষয়ে ফেল করেছে প্রায় 20 জন, মাত্র এক বিষয়ে। তাহলে যদি তাদের একটুখানি যদি চেষ্টা থাকতো তাহলে সে সবগুলো বিষয় পাস করেছে, এক বিষয় তো ফেল করার কথা না। আপনারা যদি একটু খেয়াল করেন, আপনি কিন্তু একটা বছর কিন্তু আপনার 365 দিন, 4 বছর পর পর হয়তো একদিন বাড়ে। আমাদের 28 দিনে আমাদের ফেব্রুয়ারি মাস, 4 বছর পর একদিন বাড়ে। এটা নিশ্চয় অনেকে অবগত আছেন, অনেকে অবগত নাও থাকার কারণ আছে। তো ধরে নিলাম 365 দিন অথবা 366 দিনে এক বছর। আপনি একটি বিষয় 366 দিন পড়ালেখা করার পর আপনি ফেল করবেন, এটা তো একেবারে অপ্রত্যাশিত বিষয়। তাহলে ফেল করার কারণ কি? আপনি ওই যে 365 দিনের মধ্যে মাত্র 65 দিনও অনেকে পড়ালেখা করে না। 65 দিনে 65 ঘন্টাও পড়ালেখা করে না। আপনি যদি চেষ্টা করেন একটি বিষয় যদি আপনি এক বছরে, যদি বেশি না 1 বছর যদি আপনি মনে করেন যে একটি সাবজেক্টে 1 বছরে আপনি অন্তত 5টা ঘন্টা সময় দেবেন মন দিয়ে, এক বিষয়ে মাত্র 5 ঘন্টা, তাহলে আর 365 দিন আর আপনাকে পড়ালেখা করতে হবে না, আপনাকে ফেলও করতে হবে না। কিন্তু আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, আপনারা কিন্তু এই সময়টা দেন না। সময় কখন দেন? যখন পরীক্ষা ঘনিয়ে আসে। সময় কখন দেন? যখন টেস্ট পরীক্ষার পর আপনাদের ফর্ম ফিল আপ করার প্রতিবন্ধকতা তৈরি হয়, অথবা টেস্ট পরীক্ষার পর পরীক্ষা পর্যন্ত যে সময়টুকু থাকে আপনারা মন দিয়ে সেটুকু সময় পড়ালেখা করেন। আবার অনেকে আছে সেটুকু সময় কিন্তু মন দিয়ে পড়ালেখা করেন না। এই না করার অনেকগুলো কারণ আছে। প্রথমত ছাত্রছাত্রী যারা, তাদের জীবনের কোনো এম নেই, যে আপনি জীবনে কি করবেন সেটা আপনার কাছে স্পষ্ট না। আপনি কি হতে চান, কি করতে চান, আপনার কাছে স্পষ্ট না। পড়ালেখা আপনার জন্য কি জন্য দরকার, আপনি কতটুকু প্রয়োজন সেটা আপনার কাছে স্পষ্ট নয়, আপনি অনুধাবন করেন না, যার কারণে আপনি সময় দেন না। দ্বিতীয়ত, হয়তো আমাদের শিক্ষক মন্ডলীর মধ্যে এমন কোনো দুর্বলতা আছে যে আপনার কাছ থেকে নিয়মিত পড়াটা আদায় করে না। আর পড়া আদায় করতে গেলে একটি সমস্যা দিক আছে, যেটা আমাদের সমাজ এখন এই দিকটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হলো আপনাদের এখানে উপস্থিত আছেন, আপনাদের সন্তানদেরকে শিক্ষকরা এখন আর ভয়ে শাসন করে না। কারণ পড়ালেখার জন্য শাসন করতে গিয়ে অনেক শিক্ষক অপমানিত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, চাকরি হারিয়েছেন, এমন ঘটনা আছে। এখন কেউ তো তার জীবন চলে তার চাকরির উপরে, কিন্তু গার্ডিয়ান যখন চান না, সাপোর্ট দেন না, আপনার ছেলেকে শাসন করে ভালো ছাত্র করার চেষ্টা করুক শিক্ষক মন্ডলী, অথবা আপনার ছেলেটা ভালো ছাত্র হোক, নিয়মিত পড়ালেখা করুক, তো সেই ক্ষেত্রে করার ক্ষেত্রে যদি শিক্ষকরা যদি কোনো শাসন না করেন, তাহলে তো পড়ালেখার প্রতি তার সে ভয় থাকবে না। পরীক্ষা পাশ করলেও যেমন শাসন, না করলেও তেমন, পড়ালেখা নিয়মিত পারলেও যেরকম সম্মান, না পারলেও সেরকম সম্মান, কোনো অসুবিধা নেই। তাহলে তাদের মধ্যে সে চেতনা কেন সৃষ্টি হবে? তাহলে আপনি প্রথমত আপনাদেরকে ঠিক করতে হবে, আপনি যদি আপনার সন্তানের যদি ভবিষ্যৎ ভালো দেখতে চান, তাহলে আপনাকে সাপোর্ট দিতে হবে শিক্ষকদেরকে। আপনি সিদ্ধান্ত নিতে হবে যে পড়ালেখার জন্য আপনার শিক্ষকরা যদি আপনার সন্তানকে যদি শাসন করে, সেক্ষেত্রে আপনার সাপোর্ট থাকতে হবে, আপনার অনুমতি থাকতে হবে। না, আমার ছেলে পড়ালেখা না পারলে, নিয়মিত ক্লাস না করলে, কোনো অনিয়ম করলে তাকে আপনারা শাসন করবেন, এই বিষয়ে আমাদের কোনো আপত্তি থাকবে না। সিদ্ধান্ত আপনাদের কাছ থেকে আসতে হবে। নাহলে এই যে ওনারা যারা আছেন, ওনারা সাহস করে ওই যে অসম্মান হতে পারেন এই ভয় থেকে ওনারা কিন্তু শাসন করবে না। আর যদি শাসন না করেন, আপনার সন্তানেরা ভালোভাবে পড়ালেখা শিখে আসবে না। আর নিয়মিত যদি পড়ালেখা শিখে স্কুলে না আসে, মাদ্রাসায় না আসে, তাহলে পরীক্ষার সময় যদি পড়ালেখা করে সে পাশ করা ভালো রেজাল্ট করতে পারবে না। এটা আপনাদেরকে অনুধাবন করতে হবে। আজকে আমাদের দাখিলে আমাদের ছাত্র সংখ্যা সম্ভবত 95 জন, আলিম হয়েছে 42 জন। তাহলে তো আমাদের অভিভাবক যারা আছেন আজকে তাদের উপস্থিতি তো দাখিলের অভিভাবকের সংখ্যা 95 জন হওয়ার কথা, আলিমের উপস্থিতি 42 জন হওয়ার কথা। যদিও রেজিস্ট্রেশন আরো 10 জনের মধ্যে সম্ভবত কমছে, তাহলে ওনাদের উপস্থিতি আজকে হওয়ার কথা, ওনারা আজকে উপস্থিত হননি। গত 1 বছর, 2 বছর, 5 বছরের মধ্যে কি এভাবে অভিভাবক সদস্য এই যে হয়েছে, মতবিনিময় সভা হয়েছে?
হয়েছে কত বছর আগে? আমরা কতবার করছি? গতবার গত 1 বছর আজকে 1 বছর পরে আপনাদেরকে ডাকছে। কি জন্য ডাকছে? আপনাদের সন্তানদের প্রয়োজনে ডাকছে, আপনাদের প্রয়োজনে ডাকছে। এই যে আপনাদের ডাকার কারণে আমাদের যে সময়টা নষ্ট হচ্ছে, আমাদের তো সময় নষ্ট হচ্ছে, আপনাদের সময়টা নষ্ট হচ্ছে। এই সময়টা নষ্ট হচ্ছে আপনাদের স্বার্থে, আপনাদের সন্তানদের স্বার্থে, ছাত্র ছাত্রীদের স্বার্থে, মাদ্রাসার সুনামের স্বার্থে। আর আমরা এই সময়টা নষ্ট করতেছি কি কারণে? আমরা বুঝাতে চাচ্ছি যে আমাদের চেষ্টার কোনো কমতি ছিল না। আপনারা যেন আমাদেরকে বলতে না পারে যে আপনারা স্কুলে মাদ্রাসার দায়িত্বে ছিলেন, আপনারা শিক্ষক মন্ডলী ছিলেন, আমার ছাত্র, আমার সন্তান, আমার ছেলে, আমার মেয়ে পড়ালেখা করে না, আমাদের কাছ থেকে তো কখনো ডাকেননি, মতামত নেননি, আপনারা কোনো পরামর্শ দেননি। এইটা যেন বলতে না পারেন, এই জন্য আমরা আপনাদেরকে ডেকেছি। যারা এসেছেন অবশ্যই ভালো কাজ করেছেন, যারা আসেন নাই বুঝা গেল তারা তাদের সন্তানদের লেখাপড়ার প্রতি উদাসীন। যে সকল গার্ডিয়ান সন্তানদের লেখাপড়ার প্রতি উদাসীন, সেই সকল সন্তানদের ছাত্রছাত্রীদের রেজাল্ট ভালো না হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। কারণ ছাত্রছাত্রী, শিক্ষক, অভিভাবক এই 3 পক্ষে যদি সমন্বয় না থাকে তাহলে একটি ছাত্র, একজন ছাত্রী ভালোভাবে পড়ালেখা করার সুযোগ তৈরি হয় না, পরিবেশ তৈরি হয় না। আমার মাদ্রাসায় আছে কিনা জানি না, আমরা বইহার স্কুলে দেখেছি তার পড়ালেখার 1 বছর প্রায় শেষ হয়ে গিয়েছে। এরকম অনেকে আছেন এখনো সবগুলো বই কিনেন নাই, সবগুলো গাইড কিনেন নাই, হয়তো মাদ্রাসায় খুঁজবে পাওয়া যাবে। তাহলে আপনি গার্ডিয়ান হয়ে আপনার সন্তানের খবর নেওয়া তো আপনার দরকার ছিল। আপনার সন্তানকে যদি আপনি বই কিনে না দেন, গাইড কিনে না দেন, তাহলে সে তার কাছ থেকে আপনি ভালো পড়ালেখা রেজাল্ট আশা করবেন, সেটা কিভাবে সম্ভব? আর আপনার ছেলে রেগুলার মাদ্রাসায় আসে কিনা সে খবর যদি আপনি না রাখেন, প্রত্যেকটা দিনে আমরা একটা সিদ্ধান্ত দিয়েছি যে প্রত্যেকটা দিন মাদ্রাসায় আসার সময় কমপক্ষে 10 লাইন ইংরেজি হাতের লেখা লিখে আনতে হবে এবং পাশাপাশি 10 লাইন আরবি হাতের লেখা লিখে আনতে হবে এবং কমপক্ষে 10টা আরবি এবং ইংরেজি শব্দার্থ শিখে আসতে হবে। এই সিদ্ধান্ত আমরা সম্মিলিতভাবে নিয়েছি, এই সিদ্ধান্ত আমরা দিয়েছি। আপনারা যারা গার্ডিয়ান আছেন আপনাদেরকে এটা নিশ্চিত করতে হবে আপনার সন্তান নিয়ে আসছে কিনা, এই 10 লাইন ইংরেজি এবং আরবি লিখে আসে কিনা, 10টা শব্দ শিখে আসে কিনা, এটা প্রত্যেকটা খাতা উঠে আপনি দেখবেন। আর আমরা শিক্ষক মন্ডলী যারা আছেন তাদেরকে বলবো অবশ্যই এটা নিশ্চিত করতে হবে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে নিয়মিত 10 লাইন ইংরেজি এবং আরবি হাতের লেখা নিয়ে আসতে হবে, কমপক্ষে 10টা আরবি এবং ইংরেজি শব্দার্থ শিখে আসতে হবে, এটা নিশ্চিত করতে হবে। আমরা আপনাদেরকে বলবো আপনার বয়স যখন, ছাত্র এবং ছাত্রী যারা আছেন আপনাদের বয়স যখন 18 বছর হবে, আমরা আপনাদের প্রতি কোনো খবরদারি করবো না, কোনো বাবা মা আপনাদের প্রতি খবরদারি করবে না। কিন্তু 18 বছর হওয়ার আগ পর্যন্ত বাবা মা, অভিভাবক যারা আছেন, শিক্ষক মন্ডলী যারা আছেন তাদের খবরদারি আপনাদের জন্যই গুরুত্বপূর্ণ। তাদের খবরদারি মেনে নেওয়া, পরামর্শকে গুরুত্ব দেওয়া আপনাদের জীবনকে উজ্জ্বল করার জন্য, আপনাদের ভবিষ্যৎ ভালো করার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ, এটা আপনাদের মনে রাখতে হবে। আমরা অনেকে দেখছি, অনেক স্কুলে গিয়েছি, অনেক ভালো ছাত্রী, অনেক ভালো ছাত্র, কিন্তু মেট্রিক পরীক্ষার আগে তারা উদাও হয়ে গেছে। আপনার পছন্দ অনুযায়ী উদাহ হবেন হন, কিন্তু 18 বছরের পরে আপনার মনে রাখা উচিত আপনাকে, আপনাদের ছাত্র এবং ছাত্রী আপনাদের বাবা মায়ের চেয়ে বেশি আপন কেউ নয় আপনাদের কাছে। আপনাদেরকে কেউই আপনাদের বাবা মায়ের চেয়ে বেশি ভালোবাসে না। তাহলে যে আপনি ওনাদেরকে মনে কষ্ট দিয়ে উদাহ হয়ে যাবেন, ওনারা চায় আপনারা ভালো রেজাল্ট করেন, নিয়মিত মাদ্রাসায় যান, পড়ালেখা করেন, ভালো রেজাল্ট করেন, ভবিষ্যৎ উন্নত করুন, কিন্তু সেটা যদি আপনাদের গুরুত্বপূর্ণ না হয় তাহলে আপনাদের বাবা মায়ের প্রতি আপনাদের যে অসম্মান, একটা সময় যখন আপনারা বাবা মা হবেন আপনাদের সন্তানরা কিন্তু আপনাদের প্রতি অসম্মান প্রদর্শন করবে। তাই আপনাদের প্রতি আমরা বিশেষভাবে অনুরোধ করব, যদি ভবিষ্যতে ভালো কিছু হতে চান, যদি ভবিষ্যতে ভালো কিছু করতে চান, অন্তত 18 বছর বয়স পর্যন্ত নিজেদের সিদ্ধান্তে কিছু করবেন না। 18 বছর অন্তত বাবা মা এবং শিক্ষক মন্ডলী ওনাদের পরামর্শকে গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নেবেন। যদি আপনাদের কোনো বার্গেনিং করার কোনো বিষয় থাকে অবশ্যই বাবা মায়ের সাথে, শিক্ষকদের সাথে আলোচনা করে ঠিক করবেন যে বিষয়টা আমাদের বুঝার আছে বা এই বিষয়টাতে আমাদের আপত্তি আছে। আর আপনারা মাদ্রাসা ছাত্র এবং ছাত্রী শুধুমাত্র আপনারা নিয়মিত ক্লাস করলে চলবে না, আপনাদের শিক্ষক মন্ডলী নিয়মিত ক্লাস করে কিনা সেটা আপনাদেরকে দেখতে হবে। ক্লাস করলে মাননীয় অধ্যক্ষের কাছে আপনারা অভিযোগ করবেন এবং যে বিষয়ে যে অংশটুকু আপনারা বুঝেন না, লজ্জা পাওয়ার কোনো কারণ নেই, সেই অংশটুকু আপনার
সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষকের কাছ থেকে বুঝে নেবেন, দাঁড়িয়ে বলবেন যে স্যার আমি বুঝি না, আমাকে বুঝিয়ে দিতে হবে, এটা আমি বুঝি না। একবার না পারলে 5 বার জিজ্ঞেস করবেন, আমি বুঝি না, আমাকে বুঝিয়ে দেন। যদি ক্লাসে বোঝানো সম্ভবপর না হয়, ক্লাস শেষে আলাদাভাবে যায় স্যারের কাছ থেকে বুঝে নেবেন, যেটা আমি বুঝি না, আমাকে বুঝে দিবেন। আর যাদের সামর্থ্য আছে, আমি বলবো অবশ্যই তারা যে বিষয়ে দুর্বল সে বিষয়ে প্রাইভেট পড়ার চেষ্টা করবেন। যদি ফি দিয়ে প্রাইভেট পড়া আপনাদের পক্ষে সম্ভবপর না হয়, তাহলে অবশ্যই অধ্যক্ষ মহোদয়কে জানাবেন, আমাদেরকে জানাবেন, সেই বিষয়ে আমরা ব্যবস্থা নেব, যাতে ফি ছাড়া আপনারা প্রাইভেট পড়তে পারেন। যে সকল বিষয়ে আপনারা দুর্বল সেই বিষয়ে জানতে পারেন, সেই বিষয়ে আমরা ব্যবস্থা করে নেব, আমরা সহযোগিতা করব। কেউ যদি পারিবারিক কারণে যদি বই কেনা আপনার পক্ষে সম্ভবপর না হয়, পারিবারিক কারণে যদি কারো বই কেনা যদি সম্ভবপর না হয়, তাহলে অবশ্যই আমাদেরকে অবগত করবেন। পারিবারিক সমস্যার কারণে যদি লেখাপড়াতে যদি ব্যাঘাত ঘটে, আমাদেরকে অবগত করবেন, জানাবেন, আমরা সেই বিষয়ে আপনাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব। আমরা চাই আমাদের কোনো ছাত্র ছাত্রী শুধুমাত্র অর্থনৈতিক সংকটের কারণে স্কুল থেকে মাদ্রাসা থেকে হারিয়ে যাবে, লেখাপড়া থেকে হারিয়ে যাবে, এটা আমরা এই সুযোগ আমরা কাউকে দেবো না। সে বিষয়ে আমরা আপনাদের পাশে দাঁড়াবো, আমরা সহযোগিতা করার পর আমরা মানসিকতা রাখি। আর একটি বিষয় হলো মোবাইল। আপনি যদি মনে করেন একটা মেসেজ থাকে, সেটা যদি আপনি সব ব্যবহার করবেন, সেটা আপনার অনেক গুরুত্বপূর্ণ কাজে লাগবে। আর যদি আপনি অনৈতিকভাবে ব্যবহার করবেন, তাহলে একটা মেসেজ কাটে দিয়ে সারা দেশ জ্বালিয়ে দেওয়া সম্ভব। তেমনিভাবে মোবাইল ব্যবহার করা যাবেই না, আমরা সেটুকু বলবো না। আমাদের কথা হচ্ছে, যদি মোবাইল ব্যবহার করতে হয় বাড়িতে করবেন, বাবা মায়ের অনুমতি নিয়ে ওনাদের সামনে মোবাইল ব্যবহার করবেন। বাবা মায়ের অনুমতি নিয়ে বাড়িতে করবেন, বাবা মায়ের অনুমতি নিয়ে তাদের সামনে মোবাইল ব্যবহার করবেন। আর মোবাইলকে যদি আপনি সঠিকভাবে ইউটিলাইজ করেন সারা পৃথিবী জানার জন্য, আপনার লেখাপড়াকে যে সকল বিষয়ে আপনার দুর্বলতা রয়েছে সে সকল বিষয়ে দুর্বলতা কাটার জন্য এই মোবাইল আপনার জন্য গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াতে পারে। আপনার বয়সে যারা আছে, আপনি খেয়াল করে দেখবেন, আপনার যারা মোবাইল এখানে যারা আছে, আমার সম্ভবত 95% মানুষ মোবাইল ব্যবহার করেন কম বেশি। আপনার বয়সে অনেক ছাত্র ছাত্রী ফ্রিল্যান্সার মোবাইল ব্যবহার করে মাসে লক্ষ এবং কোটি কোটি টাকা ইনকাম করেন। এটা আপনাদের অনেকে জানা আছে, যারা ছাত্র এবং ছাত্রীরা অজানা কারণ জানা। আবার কেউ কেউ মোবাইল ব্যবহার করতে গিয়ে অনৈতিক পথে গিয়ে তার জীবন শেষ হয়ে গেছে, মৃত্যুর মুখে ধাবিত হয়েছে। তাহলে আপনাকে যাই ব্যবহার করবেন সেটা যেন আপনাকে আপনার সঠিক কাজে লাগে, সঠিকভাবে যেন ইউটিলাইজ করা যায়, সেই বিষয়টি আপনাকে খেয়াল রাখতে হবে। আপনি অনৈতিকভাবে ব্যবহার করবেন, খারাপভাবে ব্যবহার করবেন, জীবন শেষ হয়ে যাবে। আর যদি আপনি ভালোভাবে ব্যবহার করতে পারেন, সেটা আপনার জীবন গড়ার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই বিষয়গুলো আপনাদের খেয়াল রাখতে হবে। আর কোনোভাবে মাদ্রাসায় এসে মোবাইল ব্যবহার করা যাবে না। যদি বাবা মায়ের প্রয়োজন হয়, তাহলে অধ্যক্ষ মহোদয়ের নাম্বার নিয়ে যাবেন, যে কোনো প্রয়োজনে ওনাকে ফোন করবেন, উনি মোবাইল ধরিয়ে দিবে আপনার সন্তানকে। কোনো খবর নিতে হলে ওনার কাছ থেকে নেবেন। আর অন্তত সপ্তাহে একবার খবর নেবেন, আপনার মেয়েটা ক্লাসে আসে কিনা, নিয়মিত ক্লাস করে কিনা, না ক্লাসের নাম দিয়ে কোথাও আড্ডা দেয়। আপনার ছেলেটা ক্লাসে আসে কিনা, নাকি ক্লাসের নাম দিয়ে কোথাও আড্ডা দেয়, এটা ফোন করে অধ্যক্ষ মহোদয়ের কাছ থেকে খবর নেবেন। এটা আপনার জানতে হবে। খবর যদি না নেন, যদি অবহেলা করেন, তাহলে কিন্তু ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। একটা সন্তান যদি খারাপ পথে চলে যায়, তাহলে কিন্তু পরিবারের কেউ আর শান্তিতে থাকার কোনো সুযোগ পড়ে না। সন্তানকে যদি সঠিকভাবে গড়ে তুলতে চান, যদি ভবিষ্যতে তার কাছ থেকে ভালো কিছু আশা করেন, তাহলে অবশ্যই তার প্রতি নজরদারি করতে হবে, তাকে মানসিকভাবে সাপোর্ট দিতে হবে, লেখাপড়ার ক্ষেত্রে যা যা প্রয়োজনীয় সেক্ষেত্রে তাকে সাপোর্ট দিতে হবে, তার খোঁজখবর রাখতে হবে। এই বিষয়গুলো যদি গুরুত্ব সহকারে না দেখেন, তাহলে কিন্তু ওদের কাছ থেকে ভালো কিছু আশা করার কোনো লাভ নেই। আমরা একটা বিষয় স্পষ্ট বলে দিতে চাই, সেই ক্লাস 6 থেকে শুরু করে আলিম পর্যন্ত, বিশেষ করে দাখিল এবং আলিম পর্যন্ত, আগের মতো যারা সব বিষয়ে ফেল করবেন তাদেরকে আর প্রমোশন দেওয়া হবে না। স্পষ্ট বলে দিচ্ছি, আগের মতো একেবারে
পাবেন না, এই সুযোগ আর নাই। এটা আপনারা যারা গার্ডিয়ান আছেন তাদের উদ্দেশ্য বলে দিচ্ছি, যারা ছাত্রছাত্রী আছে তাদের উদ্দেশ্য বলে দিচ্ছি, এটা সম্ভব হবে না আমাদের পক্ষে। আর আলিম এবং দাখিল পরীক্ষায় যারা ফেল করবেন তাদের আর ফর্ম ফিল আপ করা হবে না। একটা অপশন আমরা রেখেছি, সর্বোচ্চ 1 অথবা 2 বিষয়ে কেউ যদি 1, 2, 3, 4 জন্য ফেল করে থাকেন সেটা আমরা আলোচনা করে বিবেচনা করব। কিন্তু এর বাইরে যদি বেশি নাম্বারের জন্য কেউ ফেল করে থাকেন, বেশি বিষয়ে কেউ ফেল করে থাকেন, তাহলে তারা আর ফর্ম ফিল আপের সুযোগ পাবেন না। এটা আমরা অগ্রিম বলে দিচ্ছি। পরে আর আমাদেরকে দোষ দিয়ে, আমাদেরকে সমালোচনা করে, আমাদেরকে বাইরে গালি দিয়ে কোনো লাভ হবে না। আমরা আমাদের সিদ্ধান্ত থেকে আমরা লড়বো না, আমরা পরিবর্তন করবোই না। আপনাদের পড়ালেখার ক্ষেত্রে যে সকল সমস্যা আছে, যদি শিক্ষকদের কোনো সমস্যা থাকে, যদি প্রাইভেট পড়ার ক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা থাকে, যদি বই কেনার ক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা থাকে, সেটা আমরা বিবেচনা করবো। সেই বিষয়ে আমরা সহযোগিতা করতে রাজি আছি। কিন্তু আপনারা বেশি নাম্বার নিয়ে ফেল করবেন, বেশি বিষয়ে ফেল করবেন, আবার এসে ফর্ম ফিল আপ করে পরীক্ষা দিয়ে ফেল করে আমাদের মাদ্রাসা বদনাম করবেন, শিক্ষার মান কমাবেন, সেই সুযোগ আমরা দেব না। আমরা স্পষ্ট আপনাদের বলে দিচ্ছি, আপনারা আগ থেকে প্রস্তুতি নেন। গার্ডিয়ানরা আপনাদের সন্তানদের প্রতি নজর দিয়ে, ছাত্রছাত্রীরা লেখাপড়ার প্রতি নজর দেন। আমরা ওই সুযোগ আর আপনাদেরকে দিতে পারবো না। আগে ক্ষমা চেয়ে নিচ্ছি, ওই সুযোগ দিতে পারবো না। আর কোনোভাবে সমাজে যে সকল অনৈতিক কাজ আছে সেটা থেকে দূরে থাকবেন। বিশেষ করে আপনারা যারা মাদ্রাসায় পড়ালেখা করেন, আপনাদের কাছ থেকে সমাজ কিন্তু অনেক ভালো কিছু আশা করে অন্যদের কাছ থেকে। এটা নিশ্চয় আপনারা বুঝেন। যারা স্কুলে পড়ালেখা করে, যারা কলেজে পড়ালেখা করে, তাদের চেয়ে যারা মাদ্রাসায় পড়ালেখা করে তাদেরকে সমাজের মানুষ ভিন্ন চোখে দেখার চেষ্টা করে। তাদের কাছ থেকে মানুষ ভালো কিছু, আরো অনেক বেশি ভালো কিছু আশা করে। তাহলে সমাজের এই চাহিদা প্রত্যাশা তো আপনাদেরকে গুরুত্ব দিতে হবে। আপনাদের খেয়াল রাখতে হবে, আপনার মাথায় যখন টুপি থাকে, আপনার মুখে যখন দাড়ি থাকে, আপনার পরনে যখন বোরকা থাকে, আপনাদেরকে সমাজের মানুষ অন্যদের তুলনায় কিছুটা হলেও বেশি সম্মানের দৃষ্টিতে দেখে। তাহলে ওই যে মানুষগুলো আপনাদেরকে সম্মানের দৃষ্টিতে, বেশি সম্মানের দৃষ্টিতে দেখে, সেই মানুষগুলোর প্রত্যাশা পূরণে আপনাদেরকে একটু বেশি সতর্ক হতে হবে, সজাগ থাকতে হবে। আপনাদের কোনো ভুল যেন ওই সম্মান করা মানুষদের চোখে না পড়ে, এ বিষয়ে আপনাদেরকে গুরুত্ব দিতে হবে, সতর্ক থাকতে হবে। আর সময় নিয়েছি, আপনাদেরকে কষ্ট দিয়েছি, ভবিষ্যতে যেন আমরা ভালো কিছু করতে পারি এবং আপনারা যেন ভালো রেজাল্ট করে এই মাদ্রাসার সুনাম, আমাদের শিক্ষক মন্ডলীর সুনাম, আমরা যারা কমিটির সাথে সম্পৃক্ত হয়েছি আমাদের সুনাম, এবং বিশেষ করে আপনার বাবা মা, আপনার পরিবারের সুনাম যেন আপনারা ধরে রাখতে পারেন, বৃদ্ধি করতে পারেন, এই বিষয়ে আজকে থেকে শুরু করে আমরা আশা করবো আপনারা আগের চেয়ে আরো বেশি উদ্যোগী হবেন, আরো অনেক বেশি প্রচেষ্টা করবেন, আরো অনেক বেশি সময় আপনারা আপনাদের লেখাপড়াতে দিবেন। আমরা এই প্রত্যাশা আপনাদের কাছে আশা করতেই পারি। আমরা যেটুকু কথা বলেছি, যেটুকু কষ্ট দিয়েছি, এইটুকু কিন্তু আপনাদের ছাত্রছাত্রীদের স্বার্থে, অভিভাবকদের স্বার্থে। এখানে আমাদের ব্যক্তিগত কোনো স্বার্থ নাই, আমাদের স্বার্থটা একটাই, আপনারা যদি ভালো রেজাল্ট করেন, আপনাদের অভিভাবক যারা আছেন, মা বাবা ভাইয়েরা, তারা আমাদের সুনাম করবে, শিক্ষক মন্ডলী সুনাম করবে, মাদ্রাসা সুনাম করবে। ও সুনামের একটা অংশ আমরা যারা এই মাদ্রাসা কমিটির সাথে আছি, একটা অংশের ভাগিদারও আমরা হব। শুধু আমাদের পাওনা যদি হয় এইটুকু, আমাদের ব্যক্তিগত কোনো স্বার্থ নাই। আমরা বিশেষভাবে অনুরোধ করবো, আমাদের কথাগুলো রক্ষা করার চেষ্টা করবেন। যে কোনো বিষয়ে, যে কোনো সমস্যা নিয়ে অনেক অধ্যক্ষ মহোদয়ের সাথে আপনারা শেয়ার করবেন। লেখাপড়ার ক্ষেত্রে, শিক্ষকদের সমস্যার ক্ষেত্রে, ক্লাস করার ক্ষেত্রে, আপনাদের পারিবারিক যদি কোনো সমস্যা থাকে, বই করার ক্ষেত্রে যদি সমস্যা থাকে, সেটা শেয়ার করবেন। আমরা আপনাদের পাশে থাকবো, আমরা সহযোগিতা করার চেষ্টা করবো। কিন্তু লেখাপড়ায় কোনো অবহেলা করা যাবে না, ক্লাস করার ক্ষেত্রে কোনো অবহেলা করা যাবে না, রেজাল্ট যেন ভালো হয় সে বিষয়ে কোনো অবহেলা করা যাবে না, সে চেষ্টায় কোনো কমতি যেন না থাকে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আর কথাগুলো শেষ করলাম। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।